আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম লার্নার টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাস নেওয়া হবে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের যে চুম্বক অধ্যায়টি আছে সেই অধ্যায়ের একটা অংশ অনুচুম্বক এবং ভূচুম্বকত্ব। আমরা চুম্বকের ভিডিও এই চ্যানেলে অনেকগুলো দিয়েছি ক্লাস 7-এর জন্যে। সম্ভব হলে যারা সেগুলো দেখোনি এখনো তারা সেগুলো একটু দেখে নিও, আর অবশ্যই বইটা একটু পড়ে নিও। তাহলে আমরা আজকে যেটা পড়াবো, আজকে এই চ্যানেলে যেটা আলোচনা হবে সেটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আমরা এটা প্রায় শেষের দিকে চ্যাপ্টারে চলে এসেছি, আর হয়তো আর একটা ভিডিও সেশন করলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সেই কারণে আমরা সবাইকেই বলছি, যারা এখনো এই চ্যাপ্টারটা পড়োনি তারা একবার পড়ে নিও, তারপরে এটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অনুচুম্বক বলার আগে আমরা আরেকটা চুম্বকের ধারণা সম্পর্কে জেনে নিই। সেটা হলো যে চুম্বকের একক মেরু কোনোদিন হতে পারে না। তার কারণ যে কোনো চুম্বকেরই একটি উত্তর মেরু একটি দক্ষিণ মেরু থাকবে, আর মাঝখানটা উদাসীন অঞ্চল থাকবে, সেখানে কোনো মেরু থাকবে না বা কোনো আকর্ষণ থাকবে না। এটাই আমাদের সাধারণভাবে চুম্বকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখেছি। আবার যদি আমরা ইউ আকৃতির চুম্বক নিই, একটি ইংরাজি ইউ আকৃতির, ইউ আকৃতির মতন দেখতে, তাহলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু প্রায় কাছাকাছি থাকবে, ফলে সেই ধরনের চুম্বকের আকর্ষণ ক্ষমতাটা অনেকটা বেশি হবে। আর যদি একটা বৃত্তাকার চুম্বক নিই তাহলে তার আকর্ষণ ক্ষমতা থাকবে, কিন্তু সে অর্থে কোনো মেরু থাকবে না। কিন্তু সেই বৃত্তাকার চুম্বকটাকে একটা রিং, বলয় আকার, বৃত্তাকার ঠিক বলা উচিত না, বলয় মতন দেখতে, বলয় মানে ভিতরটা ফাঁকা, চারদিকে একটা রিং থাকবে। সেই রকম বলয় আকৃতির একটি চুম্বক নিলে তার নির্দিষ্ট মেরু না থাকলেও যদি আমরা যে কোনো জায়গা থেকে চুম্বকটাকে যদি কাটি তাহলে কিন্তু আমরা দুটো মেরু দুই প্রান্তে পাবো। তাহলে এই ব্যাপারটা কেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা। আর চুম্বকের একটা মেরু থাকতে পারে কি, বা চুম্বকের দুদিকেই একই ধরনের মেরু, এটাও হওয়া বেশ মুশকিল। আর একটা মেরু তো কখনোই থাকা সম্ভব নয়। তাহলে সেটা কেন হচ্ছে, বাঁদিকে একটা পরীক্ষার ছবি দেওয়া আছে, এটা তোমরা নিজেরা করেও দেখতে পারো। সেটা হচ্ছে কি, একটি দণ্ডচুম্বক নেওয়া হলো, যার মাঝখানটা উদাসীন অঞ্চল, আর একদিকে উত্তর মেরু আছে, একদিকে দক্ষিণ মেরু আছে। এইবার উদাসীন অঞ্চল বরাবর আমরা কোনো ধারালো অস্ত্র দিয়ে বা গ্রাইন্ডার দিয়ে ওটাকে কেটে ফেললাম। তাহলে কেটে ফেলার পরে কি হবে? তাহলে কি ওই যে আমরা এখানে ছবিতে যেটা দেখাচ্ছে, একটা দিক নীল একটা দিক লাল চুম্বকটার, তাহলে নীল দিকে ধরো উত্তর মেরু ছিল, লাল দিকে ধরো দক্ষিণ মেরু ছিল। হ্যাঁ, তাহলে এবার কি মাঝ বরাবর কাটলে, না, এখানে ছবিতে লালের দিকে উত্তর মেরু আছে, নীলের দিকে দক্ষিণ মেরু আছে, এন এবং এস। এন মানে নর্থ মেরু আর এস মানে সাউথ মেরু। তাহলে কি মাঝখানটা বরাবর, যেহেতু উদাসীন অঞ্চল, কোনো আকর্ষণ ছিল না, তাহলে কি সেই জায়গাটা কেটে ফেললে ওই জায়গাটায় কোনো মেরু থাকবে না? অর্থাৎ লালের অংশ একটা হয়ে যাবে, নীলের একটা অংশ হবে, লালে একটা নর্থ মেরু থাকবে আর একদিকে মেরু থাকবে না, আর নীলে একটা দিকে সাউথ মেরু থাকবে আর একটা দিকে কোনো মেরু থাকবে না। এরকম হবে কি? বাস্তবিক সেটা হবে না। দেখা যাবে যে ওই লাল অংশের একটা দিকে তো নর্থ মেরু ছিল, অপর দিকে সাউথ মেরু তৈরি হয়ে যাবে,
আর যেদিকে নীল অংশটা ছিল তার একদিকে সাউথ মেরু আছে, যেদিক তার উল্টো দিকে মানে যেটা আমরা কাটলাম যে দিকটা, সেখানে একটি নর্থ মেরু তৈরি হবে। সেই জন্য দেখো পরের ছবির আমরা সেরকমই রেখেছি। আবার যদি নীল অংশটাকে আমরা আবার দুটো টুকরো করি তাহলে দেখা যাবে ঠিক নীল অংশের মাঝ বরাবর একটি সাউথ একটি নর্থ মেরু তৈরি হয়েছে। আবার লাল অংশটাকে ভাঙলেও ঠিক একই ব্যাপারটা হবে। তাহলে বুঝতেই পারছো যে কখনোই একটা মেরু তৈরি করা যাচ্ছে না, সবসময় দুটো মেরুই থাকছে। কেন এটা হচ্ছে, এটাই প্রশ্ন। তার জন্যে আমরা ওই তলার যে টপিকসটা রেখেছি অনুচুম্বক, হ্যাঁ, এই ধারণাটা তোমরা যদি করো তাহলে তোমরা এটা কেন হচ্ছে বুঝতে পারবে। আমরা দেখেছি যে বা এটা আমরা এইভাবে যদি ভাবি যে এইবার এরকম ভাঙতেই থাকলাম যে একটা সময় আণুবীক্ষণিক অবস্থায় পৌঁছে গেল, তখনও কিন্তু তার দুটো মেরু থাকবে। একটা আণবিক অবস্থায় পৌঁছে গেল, এইগুলো তো ধাতু দিয়ে তৈরি হয়। আমরা তো আগেই বলেছি লোহা, নিকেল, কোবাল্ট এই তিনটে ধাতু বা কিছু সংকর ধাতু আছে যার সাহায্যে এই চুম্বক তৈরি করা হয়। তাহলে সেই জায়গাটা মানে ভাঙতে তার আণবিক অবস্থায় মানে প্রত্যেকটা ধাতুর আণবিক অবস্থায় পৌঁছালে দেখা যাবে ওই আণবিক অবস্থাটাইতেও একটি নর্থ মেরু এবং একটি সাউথ মেরু আছে। তা সেইটাকে আমরা অনুচুম্বক বলছি। অর্থাৎ প্রত্যেকটা চৌম্বক পদার্থ অসংখ্য অনুচুম্বক নিয়ে তৈরি, বা আণবিক চুম্বক যাই বলো না কেন, সেই অনুচুম্বকের প্রত্যেকটা অনুচুম্বকের একটি করে নর্থ মেরু এবং একটি করে সাউথ মেরু আছে, একটি উত্তর এবং দক্ষিণ মেরু আছে। এইবার কি হচ্ছে ব্যাপারটা, এখানে সেরকমভাবে ছবিটা দেওয়া নেই, তাহলে তোমরা বললেই বুঝতে পারবে যে এবার পরপর নর্থ মেরু সাউথ মেরু এরকম করে সাজিয়ে আছে এই দণ্ডচুম্বকের মধ্যে, অর্থাৎ অনুচুম্বকগুলো পরপর সাজিয়ে আছে। মানে নর্থ মেরুর দিক থেকে শুরু করেছে একটা অনুচুম্বক, তাহলে সেই অনুচুম্বকগুলোর একটা প্রান্ত নর্থ প্রান্তটা নর্থ মেরুর দিকে আছে, সাউথ মেরুর প্রান্তটি উল্টো দিকে আছে, আবার তারপরে একটি অনুচুম্বক রয়েছে যার নর্থ মেরু, এরকম করে পরপর অনুচুম্বকগুলো সাজিয়ে আছে। ফলে শেষে গিয়ে একটি সাউথ মেরু তৈরি হচ্ছে, কেননা অসংখ্য অনুচুম্বক সাজিয়ে গিয়ে পরপর লাইন দিয়ে সাজিয়েছে। একটা ট্রেনের মতন ভাবো, একটা ট্রেনে 12টা কামরা আছে, তুমি ভাবো যে 12টা অনুচুম্বক। তাহলে ট্রেনের একটা দিকে গার্ড বসে, একটা দিকে ড্রাইভার বসে, তাহলে ড্রাইভারের দিকটাকে ধরো নর্থ মেরু আর গার্ডের দিকটাকে ধরো হচ্ছে সাউথ মেরু। এইবার প্রত্যেকটা কম্পার্টমেন্টকে একটা অনুচুম্বক যদি ভাবি, তাহলে গার্ডের দিকটা নর্থ মেরু, তার পিছন দিকটা সাউথ মেরু, তারপরের কম্পার্টমেন্টে প্রথমে সাউথ মেরু, প্রথমে নর্থ মেরু তারপরে সাউথ মেরু, তারপরে কম্পার্টমেন্টের একটা প্রান্তে নর্থ মেরু তারপরে সাউথ মেরু, এরকম করতে করতে গিয়ে 12 নম্বর কামরা যেখানে গার্ড বসে আছে তার একটা প্রান্তে নর্থ মেরু এবং গার্ডের দিকটা সাউথ মেরু রয়েছে। ঠিক এরকমভাবে পরপর এই দণ্ডচুম্বকে অনুচুম্বকগুলো সাজিয়ে আছে বলেই তোমার একদিকে নর্থ মেরু একদিকে সাউথ মেরু। এবং যত আমরা নর্থ মেরু থেকে সাউথ মেরুর দিকে যাব তত দেখব যে আকর্ষণ কমছে। হ্যাঁ, তার কারণ দেখা যাবে যে মুক্ত মেরুর সংখ্যা কমে যাচ্ছে। কারণ একটা নর্থ মেরু একটা সাউথ মেরু ওই রেল গাড়ির মতন পরপর যদি ঠেকে থাকে, স্পর্শ করে থাকে, তাহলে তাদের এখনো মেরুত্ব থাকবে না। যত মুক্ত মেরু থাকবে তত দেখা যাবে আকর্ষণ ক্ষমতা বাড়বে। তাহলে এবার যখন আমি নর্থ মেরু থেকে সাউথ মেরুর দিকে যাব বা উদাসীন অঞ্চলের দিকে যাব এবং সাউথ মেরু থেকে উদাসীন অঞ্চলের দিকে যাব, দেখা যাবে মুক্ত মেরুর সংখ্যা কমে বলেই ওই রকম ব্যাপারটি হয়। এবং উদাসীন অঞ্চলে দেখা যাবে যে কোনো মুক্ত মেরুই থাকে না। হ্যাঁ, সেখানে অনুচুম্বকগুলো এমনভাবেই থাকে যে একটা দিকে তার সাউথ মেরু এবং অপর দিকে তার নর্থ মেরু অন্য অনুচুম্বক দিয়ে প্রশমিত অবস্থায় থেকে যায়। সেই কারণে উদাসীন অঞ্চলটায় কোনো চুম্বকত্ব নেই। কিন্তু আমি যে উদাসীন অঞ্চল বরাবর কাটবো তখন আবার তো কিছু মুক্ত মেরু তৈরি হবে এবং সেটা দেখা যাবে যে এই ছবির দিকে তাকালে যে নীল রঙের অংশটা টুকরোটা পাবো, তার কাটা যেদিকে কাটলাম সেদিকে একটি সাউথ মেরু তৈরি হয়ে যাবে। এখানে সাউথ মেরুই মুক্ত প্রান্ত থাকবে, কেননা উল্টো দিকে নর্থ মেরু আছে। হ্যাঁ, পরপর সেই তো রেলগাড়ির কথাটা আমি বলেইছি, কামরার কথা,
সেইভাবে অনুচুম্বকগুলো সাজানো আছে বলে, তাহলে যেদিকে কাটলাম একটা সাউথ মেরু তৈরি হলো, আর নীল অংশে সেদিকে একটি নর্থ মেরু তৈরি হলো কাটার দিকটায়। হ্যাঁ, তাহলে এই অনুচুম্বকের জন্যেই এই ব্যাপারটা হয়। হ্যাঁ, যে যতই তুমি কাটো না কেন, ভাঙো না কেন, সবসময় মেরু তৈরি হবে। কখনোই এমন চুম্বক তৈরি করা যাবে না যার একটি মাত্র মেরু আছে। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে এটা তোমাদেরও একটা মনে প্রশ্ন জাগতে পারে যে এরম পরপর সাজাইটাকে। হ্যাঁ, এটা কিন্তু আমি বাইরে থেকে চুম্বকত্ব প্রয়োগ করে এটাকে আমরা সাজাতে হয়। হ্যাঁ, সেই কারণে কী হবে, কাঁচা লোহার দণ্ড, তার কোনো চুম্বকত্ব নেই, কিন্তু তাকে যখন আমি কোনো শক্তিশালী চুম্বকের সাহায্যে চুম্বকিত করছি, তখন কি হচ্ছে, তখন সে চুম্বকত্ব লাভ করছে। তাহলে লাভ করলো কেন? তার কারণ যখন সে লোহার টুকরো হিসাবে, কাঁচা লোহার টুকরো হিসাবে পড়ে আছে, তখন তার অনুচুম্বকগুলো বৃত্তাকার কতগুলি বন্ধন তৈরি করে। বৃত্তাকার বন্ধন মানে কি, নর্থ মেরু সাউথ মেরু, নর্থ মেরু সাউথ মেরু, এরকম একটা মালার মতন সাজিয়ে থাকে। হ্যাঁ, তাহলে এবার মালার মতন সাজালে কি হচ্ছে, কোনো মুক্ত মেরু নেই, সেই কারণে ওটার কোনো আকর্ষণ ক্ষমতা নেই। কিন্তু আমি আরেকটা যদি শক্তিশালী দণ্ডচুম্বকের সাহায্যে ওই লোহার টুকরোটাকে বারবার নির্দিষ্ট পথে বা নির্দিষ্ট ভাবে যদি আমি ঘষি, এলোমেলোভাবে ঘষলে হবে না, নির্দিষ্টভাবে যদি ঘষি, নির্দিষ্ট পদ্ধতিতে যদি ঘষি, দেখবো আকর্ষণ ক্ষমতা তৈরি হলো। তার কারণ ওই যে কাঁচা লোহার দণ্ডের মধ্যে অনুচুম্বকগুলো একটা নির্দিষ্ট বলায়াকার বা মালার মতন সাজিয়েছিল বলে মুক্ত মেরু ছিল না। বাইরে থেকে যে চুম্বক দিয়ে আমি ঘষছি বা অন্য কোনো পদ্ধতিতে চুম্বকিত করছি, তখন দেখা যাবে যে ওই বৃত্তাকার শৃঙ্খলগুলি ভেঙে যাচ্ছে এবং ঠিক ওই রেলগাড়ির কম্পার্টমেন্টের মতন পরপর অনুচুম্বকগুলো সাজিয়ে যাচ্ছে। এই অনুচুম্বকগুলো যখনই সাজিয়ে যাবে, তখনই দুই প্রান্তে মুক্ত মেরু তৈরি হয়ে যাবে এবং তখন আর সেটা কাঁচা লোহার দণ্ড থাকবে না, তখন সেটা একটি দণ্ডচুম্বকে পরিণত হবে। তাহলে এইবার নিশ্চয়ই তোমাদের অনুচুম্বকের ধারণাটি তোমাদের মাথায় নিশ্চয়ই খুব সুন্দরভাবে বসে যাবে বা তোমাদের ব্যাপারটা বুঝতে কোনো আর অসুবিধা হবে না। এইখানে আর একটা জিনিস আছে। হ্যাঁ, যদি আমরা কোনো দণ্ডচুম্বককে আগুনে পোড়াই বা জোরে আঘাত করি, পেটাই, জোরে ফেলে দিই, তাহলে তার চুম্বকত্ব নষ্ট হয়ে যেতে পারে। তার কারণটা কি, যখন আমি জোরে আঘাত করব বা ফেলে দেব বা আগুনে পোড়াবো, তখন তার ওই যে মানে পরপর পরপর অনুচুম্বকগুলো সাজিয়েছিল, সেই সজ্জাটা ভেঙে যাবে। গরম করলে কি হবে, আমরা জানি গরম করলে অণুগুলো কম্পিত হতে আরম্ভ করে। এই কম্পনের জন্যে তার যে নির্দিষ্ট সারিবদ্ধ একটা সরলরেখা বরাবর সাজিয়েছিল, ঠিক সরলরেখা বলা উচিত না, একটুখানি একটা অর্ধ বৃত্তাকার পথে সাজিয়েছিল। হ্যাঁ, সেটা কেন হয় একটু উঁচু ক্লাসে গেলে বুঝতে পারবে। তা বা একটুখানি উপবৃত্তাকার পথে সাজিয়েছিল, সেই সজ্জাটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ফলে আবার সেই বৃত্তাকার শৃঙ্খল অনুচুম্বকগুলো বানিয়ে ফেলবে, ফলে মুক্ত মেরুগুলো আর থাকবে না, তখন সেটা আর চুম্বক হিসাবে কাজ করবে না বা তার চৌম্বকত্ব থাকবে না, তখন সেটা একটা মানে জাস্ট লোহার দণ্ডেই পরিণত হবে। সেই কারণে একটা প্রশ্ন অনেক সময় দেওয়া হয় যে চুম্বককে জোরে ফেলতে নেই কেন বা আগুনে পোড়াতে নেই কেন, তাহলে তার চুম্বকত্ব নষ্ট হয় কেন, নষ্ট হয় নিশ্চয়ই এবার বুঝে গেলে তোমরা। এরপরে যে বিষয়টা আছে সেটা আরেকটু ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো যে ভূচুম্বকত্ব। হ্যাঁ, আমরা তো দেখেছি যে একটি দণ্ডচুম্বককে যদি আমরা বাধাহীনভাবে ওই উদাসীন অঞ্চলে একটি সুতো বা দড়ি বেঁধে ঝুলিয়ে দেবো, বাধাহীনভাবে ঝুলতে থাকলে দেখব যে সেই চুম্বকটা উত্তর এবং দক্ষিণ মেরু, মানে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দিক বরাবর সেটা দাঁড়িয়ে যাবে। আমি যদি ঘুরিয়েও দিই, ঘুরপাক খেতে খেতে আবার সে যখন স্থির হবে, তখন দেখব যে উত্তর দক্ষিণ মুখ করেই রয়েছে। এবার যদি আমরা একটা অন্য চুম্বক নিয়ে আসি তার কাছে, ধরো আমি উত্তর মেরুটা নিয়ে এলাম, আর একটি যে চুম্বকটা ঝুলছে তার উত্তর মেরুর কাছে,
তখন দেখবো বিকর্ষিত হচ্ছে, সরে যাচ্ছে। বা দক্ষিণ মেরুর সাথে আর একটা দক্ষিণ মেরু নিয়ে এলাম, তখনও দক্ষিণ মেরু বিকর্ষিত হবে। আবার যদি আমরা পাশে একটি উত্তর মেরুর পাশে একটি দক্ষিণ মেরু, মানে শক্তিশালী চুম্বকের দক্ষিণ মেরু আনি, তখনও দেখবো যে চুম্বকটা ঘুরে যাচ্ছে, উত্তর মেরুটা দক্ষিণ মেরুর দিকে আকর্ষিত হচ্ছে। হ্যাঁ, আর যখন দুটো উত্তর মেরু বা দুটো দক্ষিণ মেরু, মানে যে দণ্ড চুম্বকটি ঝুলছে তার কাছে একটি শক্তিশালী, তার উত্তর মেরুর কাছে একটি শক্তিশালী উত্তর মেরু নিয়ে আসি, তখন সে বিকর্ষিত হচ্ছে বলে ঘুরে যাচ্ছে। ঠিক একই ব্যাপার, যদি একটি শক্তিশালী দণ্ড চুম্বক নিয়ে আসি, তার দক্ষিণ মেরুটা নিয়ে আসি ওই ঝুলিয়ে রাখা চুম্বকের দক্ষিণ মেরুর কাছে, তখনও সে বিকর্ষিত হবে বলে ঘুরে যাবে। কিন্তু আমি যদি চুম্বকটা বাইরে থেকে যে চুম্বক দিয়ে আমরা বিকর্ষণ বা আকর্ষণ করাচ্ছি, সেটা যদি সরিয়ে দিই, আবার দেখবো যে সে ঠিক উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে গেছে বা স্থির হয়েছে। তাহলে এটা কেন হচ্ছে? এটার কারণ কিন্তু পৃথিবী নিজেই একটি চুম্বক, এবং পৃথিবীর যে চুম্বকত্ব রয়েছে সেটাকে আমরা ভূচুম্বকত্ব বলি। হ্যাঁ, এটা বিভিন্ন কারণে হয়, এবং এটা জানবে যে পৃথিবীর মধ্যে যে লাভা আছে, এর ভিতরে ম্যাগমা আছে। লাভা তো নয়, ম্যাগমা। ম্যাগমা বাইরে বেরিয়ে এলে লাভা, যাই হোক, তাহলে সেই মধ্যে প্রচুর ধাতু আছে, সেই জন্যই তার চুম্বকত্ব তৈরি হয়। এবং সেটা যে পৃথিবী একটা চুম্বকত্ব দেখাচ্ছে বা ভূচুম্বকত্ব রয়েছে, তার কিন্তু বড় প্রমাণ হচ্ছে ওই একটি দণ্ডচুম্বককে ঝোলালে সে উত্তর দক্ষিণ মুখ করে স্থির হচ্ছে, এবং তাকে যদি আমরা নড়িয়ে চড়িয়ে ঘুরিয়ে দিচ্ছি, আবার সে উত্তর দক্ষিণ মুখ করেই কিন্তু স্থির হয়ে যাচ্ছে। এটাই সবথেকে বড় প্রমাণ যে পৃথিবী একটি চুম্বক। এছাড়া আরও অনেক প্রমাণ আছে। হ্যাঁ, তার মধ্যে আরেকটা প্রমাণ হচ্ছে যে তুমি এটা যদি লোহার দণ্ড বা একটা লোহার শাবলকে মাটির মধ্যে উত্তর দক্ষিণ মুখ করে পুঁতে রাখো, হ্যাঁ, তাহলে অনেক দিন রাখতে হবে, তারপরে দেখা যাবে যে ওর মধ্যে একটু চুম্বকত্ব তৈরি হয়েছে। কেন হলো? তার কারণ হচ্ছে ওই অনুচুম্বকের ধারণাটা এখানে কাজে লাগবে, যে ওই পৃথিবীর যে মেরুর প্রভাবে বা আকর্ষণের প্রভাবে, মেরুগুলির আকর্ষণের প্রভাবে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু, মানে ভৌগোলিক মেরুর কথা বলছি না এখানে, কিন্তু চুম্বকীয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর প্রভাবে ওই লোহার দণ্ডটি বা শাবলটির অনুচুম্বকগুলোর শৃঙ্খল, বৃত্তাকার শৃঙ্খল ভেঙে কিছুটা সরলরৈখিক শৃঙ্খল তৈরি করেছে বলেই ওটা চুম্বকত্ব লাভ করেছে। সুতরাং পৃথিবী একটি চুম্বক। এটাকে আমরা কাজে লাগিয়ে প্রচুর কাজ করে থাকি। হ্যাঁ, বিশেষ করে দেখা যাবে যে দিক নির্ণয় থেকে শুরু করে, মানুষ তো করেই, যখন ট্রেন, জাহাজ বা প্লেন চালাচ্ছে তখন, আবার পশু পাখিরাও এই দিক নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করে। সেটা আমরা আগামী ভিডিওতে বলবো কিভাবে করছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে পৃথিবী একটি চুম্বক। এবং একটা জিনিস ইন্টারেস্টিং, যে পৃথিবীর যে চুম্বকীয় উত্তর মেরুটি একেবারে ভৌগোলিক উত্তর মেরুর সাথে নেই, একটু কোণ করে থাকে। আবার ঠিক যেমন দক্ষিণ মেরুটাও একেবারে ভৌগোলিক দক্ষিণ মেরুর জায়গাতে নেই, চুম্বকীয় দক্ষিণ মেরু। এবং এই চুম্বকীয় উত্তর মেরু এবং চুম্বকীয় দক্ষিণ মেরু স্থির না। হ্যাঁ, মাঝে মাঝেই দেখা যাবে যে পৃথিবীর ভিতরে যে ভূ আন্দোলন টান্দোলন হচ্ছে, তার ফলশ্রুতিতে এই মেরুগুলো তার স্থান পরিবর্তন করে, চুম্বকীয় উত্তর মেরু এবং চুম্বকীয় দক্ষিণ মেরু। ভৌগোলিক উত্তর মেরু এবং ভৌগোলিক দক্ষিণ মেরু স্থির থাকে। যাই হোক, এবার দেখো যে পৃথিবীর যে চুম্বকীয় উত্তর মেরু, সেটা দেখা যাবে ভৌগোলিক উত্তর মেরুর থেকে একটু পশ্চিম দিকে থাকে, এই ছবিতে দেখতে পাচ্ছ। আর চুম্বকীয় দক্ষিণ মেরু ভৌগোলিক দক্ষিণ মেরুর থেকে একটু পূর্ব দিকে অবস্থান করে। এবং চুম্বকীয় উত্তর মেরুকে নীল মেরু এবং চুম্বকীয় দক্ষিণ মেরুকে লাল মেরুও বলা হয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা তো বলি যে চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, প্রকৃতপক্ষে এটা উত্তর সন্ধানী মেরু, অর্থাৎ চুম্বকীয় উত্তর মেরুকে সন্ধান দিচ্ছে, সেখানে উত্তর সন্ধানী মেরুকে আমরা উত্তর মেরু বলছি, আর দক্ষিণ সন্ধানী মেরুকে আমরা দক্ষিণ মেরু বলছি। এবং আমরা যদি এটাকে ধরি যে চুম্বকীয় উত্তর মেরুটা উত্তর মেরু, তাহলে সেই হিসাবে কিন্তু উত্তর সন্ধানী মেরুটা কিন্তু বিপরীতধর্মী মেরু, অর্থাৎ দক্ষিণ মেরুর মতন কাজ করবে। আবার চুম্বকীয় দক্ষিণ মেরুকে যদি আমরা দক্ষিণ মেরু ধরি, তাহলে কিন্তু
দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুটি কিন্তু চুম্বকীয় দক্ষিণ মেরুর বিপরীতধর্মী হবে। হ্যাঁ, তাহলে এইভাবে মনে রাখতে গেলে একটু জটিল হয় বলেই আমরা পৃথিবীর উত্তর সন্ধানী মেরুকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে দক্ষিণ মেরু বলছি, দক্ষিণ সন্ধানী মেরুকে, আর ধরেই নিচ্ছি যে চুম্বকীয় উত্তর মেরুটি উত্তর সন্ধানী চুম্বকের উত্তর সন্ধানী মেরু বিপরীতধর্মী হয়। ঠিক সেরকম চুম্বকীয় দক্ষিণ মেরুটি দণ্ডচুম্বকের দক্ষিণ সন্ধানী মেরুর একটু বিপরীতধর্মী হয়, নইলে তো সেদিকে আকর্ষিত হবে না। সমমেরু তো কোনোদিনই নয়, বিকর্ষিত হতো। সুতরাং পৃথিবীর চুম্বকীয় উত্তর মেরু আর দণ্ডচুম্বকের উত্তর মেরু বিপরীত মেরু, ঠিক সেরকম দণ্ডচুম্বকের দক্ষিণ সন্ধানী মেরু বা দক্ষিণ মেরু ভূচুম্বক বা ভৌগোলিক চুম্বকীয় দক্ষিণ মেরুর বিপরীতধর্মী হয়ে থাকে। এইটুকুনি মনে রাখো তোমরা। আর এবার লাস্ট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে চুম্বক কিভাবে তৈরি করব। সেই অনুযায়ী কিন্তু দুটো নাম চুম্বকে, ঘর্ষণ চুম্বক এবং তড়িৎ চুম্বক। হ্যাঁ, ঘর্ষণ চুম্বকের কথাটা আমি বললাম, একটা দণ্ড, কাঁচা লোহার দণ্ড বা ইস্পাত নিলে হবে না। কাঁচা লোহার দণ্ডকে আমরা যদি ইস্পাত নিলে হতে পারে স্থায়ী চুম্বক হয়ে যাবে, হ্যাঁ, সেটা আলাদা কথা। কিন্তু আমরা যদি একটা দণ্ডচুম্বকে স্থায়ী চুম্বক করি, ইস্পাত দিয়ে করলেও হবে। তো ইস্পাত দিয়ে করতে সময় লাগে বেশি, সেই জন্য আমরা কাঁচা লোহার দণ্ড নিলাম, একটা আয়তাকার টুকরো নিলাম, আর একটা চুম্বক, শক্তিশালী দণ্ডচুম্বকের উত্তর মেরু দিয়ে একটা নির্দিষ্ট পদ্ধতিতে ঘষতে থাকলেই আস্তে আস্তে দেখা যাবে যে ওই কাঁচা লোহার আয়তাকার দণ্ডটি একটি চুম্বকে পরিণত হবে এবং তার নির্দিষ্ট মেরু থাকবে। আর তড়িৎ চুম্বক কীভাবে তৈরি করব তার একটি ছবি এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, সেখানে কি করেছি, একটি কাঁচা লোহার দণ্ড নেব এবং আমরা আগের দিনই একটি ভিডিওতে বলেছিলাম যে তড়িৎ চুম্বকটি অস্থায়ী হয়, তা সেই কারণে কাঁচা লোহার দণ্ড নেব, কারণ আমরা যদি ইস্পাত দিতাম পুরোপুরি এটা স্থায়ী চুম্বক হয়ে যেত। তাহলে কাঁচা লোহার দণ্ড নেব, নিয়ে তার সাথে একটি অন্তরিত তার, অর্থাৎ যে তামার তারের বাইরের দিকে একটি প্লাস্টিকের কোটিং থাকবে বা রেশম সুতোর কোটিং থাকবে, সেগুলোকে অন্তরিত তার বলা হয়, তামার তার নেব, দিয়ে ওই দণ্ডটির কাঁচা লোহার দণ্ডের গায়ে পেঁচিয়ে দেবো, যেরকম ছবিতে দেখতে পাচ্ছ। দিয়ে তার একটি প্রান্ত ব্যাটারির আমরা নেগেটিভ প্রান্তের সাথে জুড়ব, আর একটা প্রান্তে সুইচের সাথে জুড়ব, এবং সুইচের আর একটা প্রান্ত আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে জুড়ে দেবো। দিয়ে এবার সুইচ অন করব। সুইচ অন করে কি করব, এই যে আর একটা চুম্বককে ওই চুম্বকের কাছে নিয়ে আসব। এটাকে আমরা বলি চুম্বক শলাকা। এটা খুব হালকা হয় এবং একটা পিনের ওপর, একটা আল পিনের ওপর বা একটি সূচের ওপর এটা বসানো থাকে, ফলে এটা অবাধে ঘুরতে পারে। এটা এই অনুচুম্বক, এই চুম্বক শলাকার মাঝখানে একটা ফুটো থাকে, তার মধ্যে ওই সূচটা বলো বা আলপিনটা বলো, ওর মধ্যে ঢোকানো থাকে পিনটা। এইবার ওই চুম্বকটার নর্থ মেরু যদি নিয়ে যায়, তখন দেখবো যেটা বিকর্ষিত হচ্ছে বা আকর্ষিত হচ্ছে। যদি সেটা বিকর্ষিত হয় তাহলে আমরা বুঝবো যে ওই দণ্ড চুম্বক বা তড়িৎ চুম্বক যেটা তৈরি হলো তার ওদিকে উত্তর মেরু আছে, মানে সমমেরু বিকর্ষণ করছে। আর যদি দক্ষিণ মেরু নিয়ে যায় তাহলে দেখবি যদি আকর্ষণ করে তাহলে বুঝবো যে ওটা উত্তর মেরু আছে, আর দক্ষিণ মেরু নিয়ে গেলে যদি বিকর্ষিত হয় তাহলে বুঝবো ওটা দক্ষিণ মেরু আছে। তাহলে এইভাবে আমরা আরেকটি চুম্বক শলাকা দিয়ে তখন দেখব যে ওই যে তড়িৎ চুম্বকটি তৈরি হয়েছে তার নির্দিষ্ট একদিকে নর্থ মেরু বা উত্তর মেরু, একদিকে দক্ষিণ মেরু আছে। তাহলে এইটুকুনি বোঝা গেল। কিন্তু যে আমি সুইচটা অফ করে দেবো, আমি দেখব যে আর সেই আকর্ষিত বা বিকর্ষিত হবে না। আমরা তো আগেই বলেছি যে আকর্ষণ দিয়ে তো সবসময় বোঝা যায় না সেটা চুম্বক কি না, কারণ একটা চুম্বক একটা চৌম্বক পথকেও আকর্ষণ করে। সুতরাং বিকর্ষণ হলেই বুঝবো যে এটা একটি চুম্বক। হ্যাঁ, সেজন্য আগের পরীক্ষায় কী করেছিলাম, একটা চুম্বক শলাকা নর্থ মেরু নিয়েই ওই তড়িৎ চুম্বকের দুদিকেই নিয়ে গেছিলাম, একদিকে বিকর্ষিত হয়েছে, একদিকে আকর্ষিত হয়েছে। সুতরাং ওই তড়িৎ চুম্বকটি একটি চুম্বকে পরিণত হয়েছে, তড়িতের সাহায্যে চুম্বক হচ্ছে বলেই নাম তড়িৎ চুম্বক। হ্যাঁ, কিন্তু ওই অন্তরিত তামার তার দেওয়া হয়েছে বলে ওই যে ভিতরে যে দণ্ডটা দিয়েছি
সেই তড়িৎ চুম্বকটা কিন্তু কোনোদিন তড়িধায়িত হবে না। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। এইভাবে মেরুটা বুঝতে পারা যায়। এবং যখন আমি ব্যাটারিটা বন্ধ করে দিচ্ছি বা সুইচটা বন্ধ করে দিচ্ছি, তখন কিন্তু ওই মেরুর আর থাকবে না, অর্থাৎ তখন এটি চৌম্বক পদার্থের মতন কাজ করবে এবং চুম্বক শলাকার নট মেরু তুমি দুদিকেই স্পর্শ করো বা কাছে নিয়ে যাও, দেখবে দুদিকেই আকর্ষিত হবে। তাহলে এর থেকে বোঝা গেল যে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে ওই তড়িৎ চুম্বকের আর চুম্বকত্ব থাকে না। আবার তড়িৎ প্রবাহ চালু করো, আবার চুম্বকত্ব ফিরে আসবে। আর ওখানে যদি কাঁচা লোহার দণ্ডের বদলে যদি ইস্পাতের দণ্ড দিতাম, তাহলে কিন্তু স্থায়ী চুম্বকে পরিণত হয়ে যেত। অর্থাৎ তখন দেখা যেত প্রায় সব অনুচুম্বকই একটি সরলরেখা বরাবর একটুখানি বেঁকে, ঠিক সরলরৈখিক নয়, একটুখানি বললাম অর্ধবৃত্তাকার একটি পথে সাজিয়ে যাবে। আর যখন আমি কাঁচা লোহার দণ্ড দেবো, সেটা পুরোপুরি সাজাবে না, সেই কারণে যেই তড়িৎ বন্ধ করে দেবো, আবার তার তড়িৎ চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে। তাহলে এইভাবে তড়িৎ চুম্বক কাজ করছে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর তড়িৎ চুম্বক এখানে ডিসি কারেন্ট দেওয়া হচ্ছে, অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট, মানে আমাদের বাড়ির যে বিদ্যুতের কারেন্ট দিয়ে এটা হবে না, এটা ডিসি কারেন্টই সবসময় লাগবে। এবং এটা এরকম চুম্বকত্ব হচ্ছে কেন, তার একটা কারণ আমি বলে দিই। এই যে তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন তারের চারিদিকে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ওই কাঁচা লোহার দণ্ডটি চুম্বকত্ব লাভ করছে। তাহলে এই প্রসঙ্গে একটা জিনিস চলে এলো, আবার চুম্বক ক্ষেত্র জিনিসটা কি? চুম্বক ক্ষেত্র আর কিছুই না, একটা চুম্বক তার চারিদিকে যতক্ষণ চুম্বক ধর্মটা বজায় থাকবে, হ্যাঁ, সেটাই হচ্ছে তার চৌম্বক ক্ষেত্র। তবে একটা জিনিস ঠিক, চৌম্বক ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলা হয়, কিন্তু একটা চুম্বকের আশেপাশেই চুম্বক ক্ষেত্রটি থাকে। আর ওই যখন অন্তরিত তামার তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন একটা বিশাল চুম্বক ক্ষেত্র তার চারিদিকে তৈরি হয়। তাহলে ব্যাপারটা বোঝা গেল তড়িৎ চুম্বক কীভাবে তৈরি হয় এবং এটার চুম্বকত্ব ততক্ষণই থাকবে যতক্ষণ ধরে আমি তড়িৎ প্রবাহ করব, একটি ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট প্রবাহিত করব। আর যে মুহূর্তে কারেন্ট প্রবাহ বন্ধ করব, তড়িৎ চুম্বকত্ব থাকবে না। তবে তড়িৎ চুম্বকত্বর মান বাড়ানো কমানো যায়। আমি যদি ব্যাটারির সংখ্যানে আমি 3টে ব্যাটারি দিয়েছি, আমি যদি 5টা 6টা ব্যাটারি দিয়ে তড়িৎ প্রবাহ বাড়িয়ে দিতাম, তাহলে কিন্তু চুম্বকের আকর্ষণ ক্ষমতা বাড়ত তড়িৎ চুম্বকে। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের হার এটা বাড়িয়ে দেওয়া যায়, আবার বিদ্যুৎ প্রবাহের হার কমিয়ে এটাকে কমিয়ে দেওয়া যায়। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। এটাও একটা তড়িৎ চুম্বকের বিশেষ বৈশিষ্ট্য। এবং তড়িৎ চুম্বকের ব্যবহার ব্যাপক, স্থায়ী চুম্বকের ব্যবহারের তুলনায় কম। সেটা আবার আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এটা অনেকটাই আলোচনা হলো, তোমরা অবশ্যই যেটুকুনি আলোচনা হলো বই থেকে পড়ো, বুঝে বুঝে পড়ো এবং পড়াটা বই থেকে তৈরি করো। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেল আইকনটি প্রেস করে রাখো, ক্লিক করে রাখো, যাতে সব নোটিফিকেশানগুলো পাও। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি সেখানে উত্তর দেব।